দেখুন, বেলডাঙ্গায় কোনো দাঙ্গা হয়নি। বেলডাঙ্গায় হিন্দুদের উপর আক্রমণ করা হয়েছে, দুর্গা প্রতিমা ভাঙা হয়েছে, হিন্দুদের বাড়ি বেছে বেছে ভাঙচুর করা হয়েছে, হিন্দুদের দোকানে আগুন লাগানো হয়েছে। মুখ্যমন্ত্রী যিনি বাংলাদেশে ফৌজ পাঠানোর কথা বলছেন, ইউনিয়নের কথা বলছেন, সেই মুখ্যমন্ত্রী কিন্তু সিআইএসএফ কেও পর্যন্ত ঢুকতে দেননি বেলডাঙ্গায়। একতরফা আক্রমণ চলেছে। হিন্দু দম্পতি মোটরসাইকেল নিয়ে যাচ্ছেন, তাদের থামিয়ে তাদের সর্বস্ব কেড়ে নিয়ে বেধড়ক মেরে তাদের মোটরসাইকেলটা ভেঙে দেওয়া হয়েছে। এইসব চলেছে বেলডাঙ্গায়। আর আপনি যেটা বলছেন বাবরি মসজিদ, ক্ষমতাটাকে করে দেখা। ভারতবর্ষের মানুষ যে গোলামীর পদচিহ্ন মুছে দিয়েছে, একটা বিদেশি ঘৃণ্য আক্রমণকারী তার নামকে মুছে দিয়েছে ভারতবর্ষ থেকে, তাকে যদি পশ্চিমবঙ্গে নিয়ে আসে, বাবরকে যদি পশ্চিমবঙ্গে নিয়ে আসে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্রের দেশে, তাহলে পশ্চিমবাংলার অবস্থাটা এখন কোথায়? তাহলে মুখ্যমন্ত্রীকেও ফেস করতে হবে। আগামী দিনে দাবি উঠবে, এবং যে দাবি অত্যন্ত ন্যায্য দাবি, যে আদিনা মসজিদ যেটা আছে ওটা তো আদিনাথের মন্দির। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে ডেকে আনুন, ঘুরে দেখুন, তলায় মন্দিরের ধ্বংসাবশেষ বেরোবে, ওখানেও শিবলিঙ্গ পাওয়া যাবে। এবারে এইসব শুরু হবে পশ্চিমবঙ্গে। সামনে আসবে কি? এ তো নিত্য নৈমিত্তিক ঘটনা। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় সবসময় দেখতে পাবেন। ধর্মান্তকরণ করবে, বাড়ির দুজন মেয়ে থাকলে হিন্দুর বাড়িতে একটা মেয়েকে ওদের সঙ্গে বিয়ে দিতে হবে। এ তো খোলা স্লোগান। ঢাকায় হোর্ডিং লাগিয়ে দেওয়া আছে, এনজিও চলছে যে অবশিষ্ট যারা কাফের আছে তাদের ইসলামে কনভার্ট করবার জন্য 3 মাসের কোর্স। এটা তো মানে আমাদের খালেদা জিয়ার আমলে শুধু নয়, শেখ হাসিনার আমলেও চলেছে। অত্যাচার হিন্দুদের উপরে চলেছে, হিন্দুর সংখ্যা কমা দেখি সেটা বোঝা যাচ্ছে। শুকিয়ে মরে যাবে। কোথায় অশিক্ষিত মূর্খ কিছু জামাতি মৌলবাদী কি বলছে তাতে এসে যায় না। পাকিস্তান বলছে মরণ দেবো, পাকিস্তানের নিজের খাবার অবস্থা নেই। দেখেছেন তো পাকিস্তানে একটা রুটি নিয়ে কিভাবে মারামারি করছে সাধারণ মানুষ। বাংলাদেশের চরম মূল্য বৃদ্ধি। কালকে যদি পেট্রাপোল বেনাপোল বন্ধ করে দেয়া হয়, যদি বসিরহাটের গোজাডাঙ্গা বর্ডার বন্ধ করে দেওয়া হয়, দুদিনে শুকিয়ে মরে যাবে, জলও বন্ধ করতে লাগবে না। কারোর উপরে চাপ বাড়ায় না, চাপ কমায়ও না। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ একটা সম্পূর্ণ ভিন্ন ধরনের কাজ, এবং সমাজকে তারা সংগঠিত করে। সেখানে কোনো রাজনীতি, বিশেষ সরকারের তারা অনুসারীও নন, বিশেষ সরকারের উপরে কে তারা প্রভাব বাড়াতেও চান না। কিন্তু তারা তাদের মতামত রেখেছেন, কারণ যারা হিন্দু সংগঠনের প্রত্যেকে উদ্বিগ্ন। আজকে পুরো হিন্দু ডায়াসপোরা এই নিয়ে চিন্তিত। আজকে পৃথিবীর বিভিন্ন জায়গায় এই নিয়ে প্রতিবাদ হবে। যে অত্যাচার চলেছে বাংলাদেশে, এখন তো আর ওটা বাংলাদেশ নেই, ওটা ওরা পূর্ব পাকিস্তান বানিয়ে ফেলেছে। তারা আবার পূর্ব পাকিস্তানে ফিরে যেতে চাইছে। নিরস্ত্রী চৌধুরীর ভবিষ্যৎবাণী এবং তার যে আন্ডারস্ট্যান্ডিং ছিল বাংলা ভাষা নিয়ে, সেটা প্রমাণিত হয়েছে। এই প্রজন্মের প্রত্যেককে আপনারা সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে জানান যে নিরস্ত্রী চৌধুরীর অবস্থানটা কতটা প্রাসঙ্গিক ছিল। উনি বলেছিলেন এটা কোনো ভাষার লড়াই নয়, যেটা হয়েছে দুটো মোল্লাতন্ত্রের মধ্যে কে ক্ষমতায় বসবে তার লড়াই। সেটাই যে সত্য ছিল, আজকে সেটা প্রমাণিত হচ্ছে। একটা আলাদা অবস্থান নিয়েছিলেন, কিন্তু সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে আজকে তিনি তার দলের বৈঠকে ডাকও পেয়েছেন, এবং তিনি মুখ্যমন্ত্রীকে একটি চিঠি লিখেছেন যে তাকে দলের অন্যান্যদের সঙ্গে কাজে ফিরিয়ে। দেখুন, এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের আভ্যন্তরীণ বিষয়। এ নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই, আমরা উৎসাহীও নন। তৃণমূল কংগ্রেসে থেকে প্রতিবাদ করা যায় না, এটা হয়তো উনি বুঝতে পেরেছেন। কিন্তু উনি একজন সম্মানীয় ব্যক্তিত্ব, দীর্ঘদিনের রাজনৈতিক কর্মী। তার একটা পারিবারিক ঐতিহ্য এবং অতীত আছে। কারণ তার পিতা শিবেন্দু শেখর রায়ের কারণেই আজকে ওই ফারাক্কা ব্রিজটা আছে, এবং মালদা ভারতবর্ষের মধ্যে আছে। যখন প্রায় নিশ্চিত করেছিল কংগ্রেসের নেতারা এবং ওখানকারও কংগ্রেসীরা যে মালদা পাকিস্তানে চলে যাবে, তখন শিবেন্দু শেখর রায় সমস্ত বিবাদমান জমিদারকে এবং সমস্ত তদানীন্তন মালদার মানে সুশীল সমাজের মানুষকে তিনি ঐক্যবদ্ধ করতে সক্ষম হয়েছিলেন, যেটা অত্যন্ত কঠিন কাজ ছিল সেই যুগে। এবং নিয়ে কলকাতায় নিয়ে এসেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি আমাদের মেঘনাথ সাহাদের কাছে, যে মালদাকে ভারতে রাখতে হবে। এবং র্যাডক্লিফের তৈরি যে বাউন্ডারি কমিশন ছিল, তাতে তিনি যখন মালদার হিন্দু মহাসভার সভাপতি হিসেবে তিনি নেতৃত্ব দিয়েছিলেন। তার কারণেই আজকে এটা আছে। পাঠ্যপুস্তকে এটা নেই, এই ইতিহাসটা ভুলিয়ে দেওয়া হয়েছে। কিন্তু সুখেন্দু শেখর রায় তো আমাদের মতাদর্শের মানুষ নন, তিনি অন্যদিকে রাজনীতি করছেন। তবে তিনি সংসদে থাকুন, সেটাই আমাদের ভালো লাগবে। তিনি সমৃদ্ধ করতে পারবেন। অন্যদিকে তখনই না, এটা জেলা তারা দাবি করছে
তারা 1 নম্বরে, এটা কি কোথাও দ্বন্দ্ব নয়? মানে এটা কোথাও কোনো দ্বন্দ্ব নয়, এটাকে দ্বন্দ্ব এটা নেল বাইটিং ফিনিশ। এটা তো এখন প্রতিযোগিতা চলছে, কেউ এগোচ্ছেন কেউ পিছোচ্ছেন। তো স্বাভাবিকভাবেই একটা সময় ছিল যখন ওই জেলা সবচেয়ে এগিয়ে ছিল, এখন আরেকটা জেলা তার থেকে এগিয়ে গেছে। তো আবার যদি এই প্রতিযোগিতায় তারা আরেকটু বেশি করে নামবে মাঠে, তো এটা তো চলছে, এটা দ্বন্দ্বের কি আছে? তার মানে আপনি বলছেন এখন নদিয়া জেলা এগিয়ে গিয়েছে? আমি তো বললাম সদস্য সংগ্রহ কে এগিয়ে আছে আর কে পিছিয়ে আছে এই নিয়ে আমি কোনো কথা বলবো না। আমি আবার বলছি যে আমার বাড়ির ড্রয়িং রুম পর্যন্ত সবাই আসতে পারেন আমাদের বাড়ির, কিন্তু বেডরুমে আমরা কাউকে অ্যালাউ করতে পারছি না। বিজেপির পক্ষে স্বাধীন ভারতের ইতিহাসে ভারতের সবচেয়ে বড় ভোট কুশলী অমিত শাহ যখন বলেছেন 1 কোটি, তাহলে সেটা 1 কোটি। এবং সেই লক্ষ্যমাত্রা কবে কোথায় কিভাবে পৌঁছবে সেটা সম্পূর্ণভাবেই দলের আভ্যন্তরীণ বিষয়, এটা চর্চার বিষয় নয়। সব ক্ষেত্রে হয় না। অমিত শাহ তো কোনো ভগবান নন, তিনি একজন মানুষ, কিন্তু তার যে অ্যাচিভমেন্ট, তিনি যেটা করে দেখিয়েছেন। যেদিন অমিত শাহ বলেছিলেন পশ্চিমবঙ্গে 22টা আসন পাবে বিজেপি লোকসভা নির্বাচনে, সেদিন এই কথা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন না পশ্চিমবঙ্গের যারা বিজেপি করি আমরা কেউ, আমরাই এই কথাটা বিশ্বাস করেছিলাম। কিন্তু সেটা তিনি করে দেখিয়েছেন। উত্তরপ্রদেশে যে সরকার এসেছিল, সেই সরকারের সমস্ত সাংবাদিক মহল বলেছিল যে, থেকে শুরু করে মানে তা বড় ভোট বিশেষজ্ঞরা, তারা বলেছিলেন যে বিজেপির সরকার হবে বিএসপি কে সঙ্গে নিয়ে, একা বিজেপি পার করতে পারবে না। এবং অনেক নেতাও সেটা সেই ধরনেরই মত পোষণ করছিলেন। ঠিক তখন ভোট প্রচার যেদিন শেষ হয়ে গেল, আমার মনে পড়ছে অমিতজি প্রেস কনফারেন্স করে বলে গেলেন আমরা 300-র বেশি আসন পাবো, কারণ লোকসভার পর থেকে অবস্থার কোনো পরিবর্তন হয়নি। বারবার তিনি সেটা করে দেখিয়েছেন। এবং কংগ্রেসের গর্ভ থেকে জন্ম না নিয়ে, নিজের মতাদর্শের কোনো সঙ্গে কোনো সমঝোতা না করে, কারোর আঁচল না ধরে একটা রাজনৈতিক দল 2 থেকে 303-এ পৌঁছেছে। তো শুধুমাত্র তার ইচ্ছা শক্তি এবং সংগঠন, এবং সবচেয়ে বেশি বড় কথা হলো মানুষের আশীর্বাদ নিয়ে।